কি ভালোবাসাটা আছে তো আমার জন্য। আমি সারাদিন কাজ করে বেড়াই কেন জানেন? যাতে মানুষ ভালো থাকে। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা। সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে। মনে আছে গাজলে চাচল শেখের কথা? মনে আছে গাজলে তার বউ সহ, বাচ্চা সহ, প্রেগনেন্ট মাদার সহ পুড়িয়ে মেরেছিল? মনে আছে? কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম, 92টা না কটা সেলাই হয়েছিল ওর জন্য। কত মারধর করেছে, কত অত্যাচার করেছে। চাদু শেখ ওর নাম, গাজলে। আমি কিন্তু ভুলে যাইনি, আমি সবটাই মাথায় রেখে দিয়েছি। সীতারাম ইয়েচুরি কি এইসব বক্তব্য শুনছেন? গোল টেবিলে বসা মমতা ব্যানার্জির সঙ্গে শুনছেন সীতারাম ইয়েচুরি সিপিএম এর? একই টেবিলে বসে জোট নিয়ে কত বৈঠক, আর জোটের সঙ্গী বলছেন আমি সিপিএম কে কোনোদিন ক্ষমা করব না বলে কিছু আবার ঘটনা উল্লেখ করলেন। শুনছেন সীতারাম ইয়েচুরি? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যখন জোট নিয়ে ওই রাজ্যের বাইরে বৈঠক হচ্ছিল, পাটনা, ব্যাঙ্গালোর, দিল্লি, তখনই বলেছিলাম যে কার সঙ্গে বসছেন সীতারাম ইয়েচুরি? জানেন না যে তার দলের কর্মীদেরকে এই বাংলাতে কি শিকার হতে হচ্ছে? আর জানেন না যে সরকারটা চলছে এখানে, সেই সরকারটা কিভাবে চলছে, সেই সরকারটার বিরুদ্ধে বাংলার একটা বড় অংশের মানুষের কি বক্তব্য? তার সঙ্গে জোট করার জন্য সিপিএমও বৈঠকে বসে পড়ছে। এখানে বলছে তৃণমূল খারাপ, আর ওখানে গিয়ে বৈঠকে বসে পড়ছে। বলেছিলাম আমরা, কিন্তু তা সত্ত্বেও দেখেছি বিভিন্ন যেসব বৈঠক হয়েছে সেখানে সীতারাম ইয়েচুরি থাকতেন। আজকেও তো একেবারে কার্যত ধুনে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। আজকে যে হয়েছে প্রোগ্রামটা, সেখানেও তো যাচ্ছে তাই ভাবে একেবারে বলেছেন ক্ষমা করব না। আর সিপিএম এর সঙ্গে যারা আছে তাদের মধ্যে কংগ্রেসের কথাও বলার চেষ্টা করলেন, তাদেরকেও দুষলেন, ওখান থেকে বেরিয়ে আসার কথা বললেন। তারপরে কংগ্রেসেরও তো কতগুলো কথা বললেন। দুটো আসন দিতে চেয়েছিলাম, ওরা বলেছে আরো চাই, একটাও দেব না। এটা হবে আমরাও জানতাম। সেই জন্য যখন বৈঠকে যেতেন দিল্লিতে, ব্যাঙ্গালোরে, তিনি বা তার লোকজনেরা, তখনই বলতাম এর ধান্দা অন্য আছে, বৈঠকে মানে এই জোটের মধ্যে শেষ পর্যন্ত থাকবেন না। তাই হয়েছে। এখন তো ওপেনলি অ্যাটাক করা শুরু করে দিয়েছেন বাম এবং কংগ্রেসকে। জোটটাকেও ঘেঁটে দিয়েছেন, জোটের সর্বনাশটা ডেকে দিয়েছেন, দিয়ে এখন তো একেবারে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করা শুরু করে দিয়েছেন। আমি সেজন্যই বলছি আর কি, যে সীতারাম ইয়েচুরি ওই যে গোল টেবিলে বসে চা কফি খেতেন, ভবিষ্যৎ বৃহত্তর রাজনীতির স্বার্থে বৈঠকে বসা, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসকেও সাথে নেওয়া, এইসব কথাগুলো শুনতাম বলতে। এখন কি করছেন? সব তো ঘেঁটে ঘ করে দিয়েছেন, তাই না, জোটটাকে? মানে এই নেত্রীর যা হালচাল, যে সিস্টেম পলিটিক্সের, এটা কি এখনো অন্যান্য যারা সব আছেন দলের, তারা বুঝতে পারেননি? এখনো ওনার পাল্লায় পা দেন?
ওনার পাল্লায় পা দেন, আবার এদিকে বলবেন আমরা ওনাকে বিশ্বাস করি না, কিন্তু আবার দেখো বৈঠকে বসে পড়েছেন। আমার তখন বলা হয় আসছেন, আসুন, উনি থাকবেন না আমরাও তো জানি, তো কেন সিটটা কেন সেখানে বসতে দিচ্ছে, কেন হাঁটি দাও। যখন জানেন যে ও চরবৃত্তি করতে এসছেন বা ঘেটে দেওয়ার জন্য এসছেন, তো কেন তাকে বইটাকে নিচ্ছিলেন? তার মুখের উপরে দরজা তো বন্ধ করে দেওয়া দরকার ছিল, যান আপনার দ্বারা এইসব হবে না, আপনি সর্বনাশ করতে এসছেন জোটের, বলে বের করে দেওয়া উচিত ছিল। সেটা করলে কি হতো, সেটা করলে যেটা হতো, আমাদের বাংলার ক্ষেত্রে বলছি, বাংলার একটা অংশের মানুষের ভরসা বাড়তো এই বাম কংগ্রেসের উপরে, এটা অস্বীকার করা যাবে না। বাম কংগ্রেস কিন্তু একটা বিকল্প প্ল্যাটফর্ম হয়ে উঠছিল বাংলার মানুষের জন্য, বিকল্প জায়গা হয়ে উঠছিল। যারা তৃণমূল কংগ্রেসকে চান না, বিজেপিকেও চান না, তারা একটা বিকল্প জায়গা খুঁজছিলেন, সেটা ছিল এই বাম কংগ্রেসের একটা মানে সুযোগ আর কি। ঠিক সেই মতোই কিন্তু এগোচ্ছিল বিষয়টা। হঠাৎ করে দিল্লিতে গিয়ে বসে পড়লেন, দিল্লিতে গিয়ে বসে পড়ার পরে মানুষের মনে প্রশ্ন তৈরি হলো, এখন আবার তারা বলতে কি, এখন তো তৃণমূল কংগ্রেস নিজেরা সরে পড়ছে, এখনো তো কংগ্রেস বলে যাচ্ছে আমরা জোটে আছি, আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের অনুপ্রেরণা বলে, এখনো তো কংগ্রেসের জয়রাম রমেশ তো এখনো বলে যাচ্ছেন। ফলে এই সবগুলো শুনলে না, আমি বাংলার নিরিখে কথাগুলো বলছি, বাংলার মানুষের এগুলো ভালো লাগে না। আর যাকে লাত ঝাঁটা করছে তৃণমূল কংগ্রেস, আবারও তার পায়ে গিয়ে পড়া, না উনি খুব ভালো নেত্রী, উনার অনুপ্রেরণা আমাদের বিরাট কাজে দেয়, তো এইসব দেখলে শুনলে বাংলার সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তারা কি করে এই দলটার প্রতি ভরসা রাখবেন বলুন তো, এই কংগ্রেসের প্রতি, যে আপনাদের তো দিন রাত লাত ঝাঁটা মারছেন মমতা ব্যানার্জি, যাচ্ছে তাই করে বলছেন, আর সিপিএম কে তো বলছেন, এখনো সেই জোটে চাই বলছেন। কি আছে জোটে চাই, কি আছে? ঠিক করে ভোট হলে কটা এমপি পাবেন এখানে বাংলাতে? এখনো সেই উনার পা ধরে থাকার চেষ্টা করছেন, একটা চারানার দল, আঞ্চলিক দল। তো ওইসব তারা করছেন এখনো, কিন্তু উনি তো একেবারে আজকে যাচ্ছে তাই করে বলেছেন, সিপিএম কে অমুককে তো, সিপিএম কে তো মানে সিপিএম এর সব উদাহরণ তুলে তো অনেক কথা বললেন, এবং কংগ্রেসকে তো শুনলেন আপনারা কিভাবে বললেন। এরপরেও যদি বলা হয় এখনো জোটে চাই, তাহলে আর কিছু করার নেই। এবং সেই সঙ্গে আজকে আরো একটা কি হয়েছে জানেন দর্শক, রাহুল গান্ধীর তো ওই কি ন্যায় যাত্রা হচ্ছে, যাত্রার আমি জানি না কি আছে হাতা না মাথা। হ্যাঁ, শুধু যাত্রা করলে হবে না, যাত্রা করলে ভোটটা হবে না, ভোটটা আদায় করতে গেলে প্রপার কমিটি সিস্টেম, বুথ কমিটি, এই সবগুলোকেও দেখতে হবে। শুধু যাত্রা করলে হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম, প্রচুর লোকজন দেখতে পাওয়া গেল, ওতে কিছু লাভ হয় না। বিশেষ করে বাংলাতে ওইভাবে ভোট হয় না। বাংলার ভোট কি করে হয়, এটা যদি এখনো না বোঝেন, ওই আগের আমলের মতো যদি ভেবে থাকেন যে মানুষকে দেখে মানুষ সব হৈ হৈ করে আসবেন, মানুষের ওয়েব তৈরি হবে, টুক করে গিয়ে ভোটটা দিয়ে দেবেন, ওইভাবে বাংলাতে ভোটটা হয় না। আর কোথাও মানে কোথাও হয় কি না হয় সেটা অন্য প্রশ্নের, কিন্তু বাংলাতে কিন্তু ওইভাবে ভোটটা হয় না, বাংলাতে ভোটটা করাতে হয়। ফলে শুধু ওই যাত্রা করলে হবে না, বুথে কি করে ভোটটা ভোটের দিনে আসবে সেই তার প্ল্যানিং করতে হয়। তার প্ল্যানিংটা কংগ্রেসে কোথায় রয়েছে? শুধু যাত্রা হচ্ছে এদিক ওদিক। তো আজকে যেটা হয়েছে দর্শক, সেটা হচ্ছে যে আজকে রাহুল গান্ধীর গাড়িতে ইট পড়েছে, রাহুল গান্ধীর গাড়িতে ইট পড়েছে। আমি অধীরের বক্তব্য শোনাবো, দাঁড়ান দর্শক। এসেছেন বাংলায়, তার কাঁচ ভাঙা গাড়ির হাত চালা যা রहा চলো দাদা, কাজ কি ভাঙলো চৌধুরী, কাজ কি ভাঙলো দাদা? যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিই, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে এইখানে আমরা এসে পৌঁছেছি। শুনলেন দর্শক, অধীরও অসহায় যেটা বলার চেষ্টা করছেন, কে মানে ইট ইট পড়েছে তো শুনলেন বা দেখলেন ছবি। আর সামান্য যে জায়গা ওনারা চেয়েছিলেন সেটাও দেওয়া হয়নি। ওই লাতঝাঁটা যেটা আমি বলছিলাম, আমি শুধু এক্ষেত্রে অধীর চৌধুরীকে মনে করাবো, খুব তো পার্লামেন্টে মহুয়া মৈত্রের হয়ে খুব তো গলা ফাটাচ্ছিলেন, তৃণমূল কংগ্রেসের হয়ে তখন তো খুব গলা ফাটাচ্ছিলেন এর আগের সেশনে পার্লামেন্টে।
কি হলো? এত কিছু করেও একটা যাত্রা প্রোগ্রাম করবেন সেটাও করতে দেওয়া হচ্ছে না। আবার নেতার গাড়িতে ইঁট পড়ছে। তখন খুব সাথে সাথে বগলে বগলে করে নিয়ে নিয়ে ঘুরছিলেন দিল্লিতে। তখনই বলেছিলাম যে অধীর চৌধুরী এই যে সবগুলো করছেন, বাংলাতে আসবেন, দেখবেন কি হয়। আজকে কি হচ্ছে? সামনে ভোট চলে এসছে, একটা ন্যায় যাত্রা, একটা পার্টি হিসেবে একটা প্রোগ্রাম করবে, সেটাও করতে দেওয়া হচ্ছে না। এত যাত্রা করেছেন রাহুল গান্ধী বিভিন্ন জায়গাতে, কোথাও এরকম গাড়িতে ইঁট পড়ার খবর পাওয়া যায়নি। বাংলাতে এসে ইঁট পড়া খবর, ইঁট পড়েছে গাড়িতে, ইঁট ভাঙচুর, ইঁট দিয়ে মানে গাড়ির কাঁচ ভাঙচুর হয়ে করে দেওয়া হয়েছে। এরপরেও সেই তারা বলে যাবেন আমাদের অনুপ্রেরণা মমতা ব্যানার্জি, তাহলে কিছু করার নেই। তাহলে ওই যে মমতা ব্যানার্জি যে ধরনের পলিটিক্স করছেন, ওই ধরনের করুন অনুপ্রেরণা নিয়ে। তাও তো জানতাম যে হ্যাঁ, অন্তত অনুপ্রেরণা নিয়ে ওই রকম করেছেন, কিভাবে কি করা যায়, জব্দ করা যায়, যেটা আর কি করে। কিছুই করতে পারছেন না, মানুষের মন নিয়ে মানে খেলছেন বলবো। একটা বিকল্প জায়গা হিসেবে মানুষ ভরসা করছিলেন, সেটাকে ভেঙে দিলেন, দিয়ে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশতে গেলেন। এখনো তৃণমূল কংগ্রেস লাতঝাঁটা মারছে, তা সত্ত্বেও আপনারা সেই নেত্রী করে বেড়াচ্ছেন। আপনাদের নেতারা, অধীর চৌধুরী হয়তো বলছেন না, কিন্তু অন্যরা দেখছি বলে বেড়াচ্ছেন। তো এইসব করলে বাংলার মানুষ কি করে ভরসা করবে? এরপরেও যদি না শুধরান নিজেদেরকে, তাহলে আর বাংলার মানুষ কোনোদিনই ভরসা করতে পারবেন না। আর বাংলার মানুষেরও খুব দুর্ভাগ্য আর কি, বিকল্প জায়গা হিসেবে চাইছিলেন, কিন্তু ওই যাকে ভরসা করছেন তারাই গুলিয়ে দিচ্ছেন। কখনো কখনো মনে হয় বাংলার যা পলিটিক্সের হাল দেখছি, মানুষ যে কি করবেন তার দিশা দেখতে পাচ্ছেন না, সব গোলমেলে লাগছে, কাউকে যেন পুরোপুরি ভরসা করা যাচ্ছে না। জানি না এই ধোঁয়াশা কবে কাটবে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন।